আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের যেটা জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত, অনেকে সংক্ষেপে শুধু গণিত বলে থাকে বা ম্যাথ, সেটা দ্বিতীয় অধ্যায় আমরা পড়াচ্ছি। দ্বিতীয় অধ্যায়টার নাম কি? সেট ও ফাংশন। তো এই অধ্যায়টার আজকে হচ্ছে আমাদের লেকচার 5। তো আগের লেকচারগুলো স্বাভাবিকভাবে যারা মিস করছো অবশ্যই কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে লেকচারগুলো দেখে নিবা। সবগুলো লেকচার যদি ভালো করে দেখো তাহলে অধ্যায়টা তোমাদের অনেক ভালো করে আয়ত্তে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে লেকচার 5-এ আমরা কি দেখব? দেখো, আজকে আমরা দেখব ভেন চিত্র। ভেন চিত্রের ইংরেজি কি? ভেন ডায়াগ্রাম। তো একটু আমরা কথাবার্তাগুলো একটু পড়ে নিই। দেখো, ভেন চিত্রের নামকরণ করা হয়েছে এর আবিষ্কারক ইংরেজ দার্শনিক ও যুক্তিবিদ জন ভেন। ওনার নাম কি? জন ভেন। কোন দেশের? ইংল্যান্ডের। তাদেরকে ইংরেজ বলা হয়। দার্শনিক ও যুক্তিবিদ জন ভেন, তার নাম অনুসারে ভেন চিত্রের নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তো ভেন চিত্রের সার্বিক সেটকে একটা সমতলে আয়তাকার জ্যামিতিক আকার দ্বারা প্রকাশ করা হয়। আয়তাকার জ্যামিতিক আকার মানে কি? আয়তক্ষেত্র। ভেন চিত্রের সার্বিক সেট, যেটা একটা প্রবলেম বা একটা অঙ্কে যতগুলো সেট নিয়ে আলোচনা করা হয় সবগুলা মিলে যে বড় একটা সেট, সেটাকে তো আমরা সার্বিক সেট বলি। ভেন চিত্রে সার্বিক সেটকে কি দ্বারা সূচিত করা হয়? একটা আয়তাকার জ্যামিতিক আকার আর কি, মানে আয়তক্ষেত্র দ্বারা। মোট কথা, ভেন চিত্রে সার্বিক সেটকে একটা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয় এবং ওই সার্বিক সেটের উপসেট যেগুলা, মানে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সবগুলো কিন্তু সার্বিক সেটের উপসেট। কারণ সবগুলা সম্মিলিত বড় সেটটাই তো সার্বিক সেট। তাহলে ছোট বা বাকি সেটগুলো হবে সার্বিক সেটের উপসেট। ওদেরকে কি করা হয়? ওই আয়তাকার ক্ষেত্র বা আয়তক্ষেত্রের ভিতরে বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাইলে ভেন চিত্রের মূল কথা কি? সার্বিক সেটকে আয়তক্ষেত্র দ্বারা, আর যতগুলা সেট আমাদের ওই অঙ্কটাতে বা ওই প্রবলেমটাতে বা ওই আলোচনাটাতে আসবে সবগুলাকে ওর ভিতরে বৃত্তের মাধ্যমে, সার্বিক সেটকে আয়তক্ষেত্রের মাধ্যমে, আর নর্মাল যে উপসেটগুলো সেগুলোকে কার মাধ্যমে? বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয়। দেখো, এখানে একটা চিত্র দিয়ে দেওয়া আছে। এই যে আয়তক্ষেত্রটা দ্বারা সার্বিক সেট ইউ সূচিত হচ্ছে, এরই একটা উপসেট এ সেট, সেটাকে ভিতরে একটা বৃত্তের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এখন যদি দুইটা সেট হয় তাইলে এইটা এ নাম দিলাম, আর আরেকটা, এদের মধ্যে যদি মিল থাকে তখন তো পরস্পর ছেদই হবে। এটা হচ্ছে বি সেট। তাইলে এ সেটের উপাদানগুলো এই বৃত্তের মধ্যে থাকবে, বি সেটের উপাদানগুলো ওই বৃত্তের মধ্যে থাকবে। তাদের মধ্যে কমন যেগুলো সেগুলো এখানে থাকবে। ঠিক আছে, তাহলে ভেন চিত্রের মূল কথা কি? আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট আর ভিতরে বৃত্ত দ্বারা যে সেটগুলা ওর উপসেট বা আমাদের আলোচনায় যে সেটগুলো আসবে সেগুলোকে চিত্রিত করা হয়। ওকে, এখন দেখো আমরা কতগুলা বেশ দরকারি সেটের ভেন চিত্রটা একটু দেখে নিই। আমাদের তো ইউনিয়নটা অনেক বেশি দরকার লাগে, ইন্টারসেকশনটা দরকার লাগে, তারপর এটা কি? ওই যে আমাদের হচ্ছে ডিফারেন্স বা বাদ, এ বাদ বি কেমন আসে, এ কমপ্লিমেন্ট বা এ সেটের পূরক সেট কেমন আসে। এই চারটে কিন্তু আমাদের বহুল ব্যবহৃত: ইউনিয়ন, ইন্টারসেকশন, বাদ বা ডিফারেন্স, আর একটা হচ্ছে পূরক সেট। তাহলে দেখো, এ ইউনিয়ন বি শেপটা কেমন হবে? এখানে তো আঁকাই আছে, আমি আবার এঁকে দেখাচ্ছি। আর আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট, দুইটা বৃত্ত এ দ্বারা একটা সেট, বি দ্বারা আরেকটা সেট। তাহলে ইউনিয়ন কোনটা? ইউনিয়ন হচ্ছে এই সেটেরও ভিতরের পুরাটা, আবার ওই সেটেরও ভিতরের পুরাটা, তাই না? ইউনিয়নের তো ওর সবগুলো আসবে, ওর সবগুলো আসবে, এই সবগুলো আসবে। কমনগুলো তো আসবেই, বাকিগুলো আসবে। ইউনিয়নের মধ্যে কমন জায়গাটা তো আসবেই, বাকিগুলোও আসবে। তারপর হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনে কোনটা? শুধু কমন জায়গাটা। ইন্টারসেকশনে কোনটা? শুধু কমন জায়গাটা, তাই না? ইন্টারসেকশনে তো কমন এলিমেন্ট বা উপাদানগুলো নিয়ে ইন্টারসেকশন গঠিত হয়। তাইলে এ সেটের ভিতরে যদি এইটা হয়, বি সেটের ভিতরে যদি এইটা হয়, এই যে কমন জায়গাটা আসবে ইন্টারসেকশনে। তারপর এ বাদ বি, দেখো এই যে এ সেটের জন্য সংশ্লিষ্ট বৃত্ত হচ্ছে এইটা,
আর বি সেটের সংশ্লিষ্ট বৃত্ত যদি এইটা হয় তাহলে এ বাদ বি কি হবে, বির মধ্যে আর এর মধ্যে যতটুকু মিল আছে এটা বাদ দিয়ে দিতে হবে, শুধু এতটুক, শুধু এতটুক কি হবে, এ বাদ বি, এ সেট থেকে বি সেটের মধ্যে যতটুক মিল আছে ততটুক বাদ দিতে হয়। আবার দেখো এই যে আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট, এতটুক দ্বারা যদি এ সেটকে বোঝায় তাহলে এ সেটের পূরক সেট হবে এর ভিতরের গুলা বাদ দিয়া, এর ভিতরের গুলা বাদ দিয়া বাকিগুলা। ঠিক আছে, তাহলে এই চারটা আমাদের একদম কমন, ইউনিয়ন, ইন্টারসেকশন, বাদ আর হচ্ছে পূরক সেট। আশা করি যে বুঝতে পারছো। ইউনিয়নের মধ্যে এ সেটের ভিতরের সম্পূর্ণটুকু আসবে, বি সেটের ভিতরের সম্পূর্ণটুকু আসবে, ইন্টারসেকশনে শুধু কমন অংশটুকু। এ বাদ বি মানে এ সেটের যে বৃত্ত সেটার থেকে বি সেটের বৃত্তে যতটুকু মিল পড়ে ততটুক বাদ দিয়া এ সেটের বাকিটুক, বাদ দিয়া এ সেটের বাকিটুক, এরকম একটা শেপের অংশটুকু আসতেছে। আর এ সেটের পূরক সেট কি, এ সেটের বাইরের গুলা, এ সেটের বাইরের গুলা হচ্ছে এ সেটের পূরক সেট। তাহলে আশা করি এই শেপগুলো তোমাদের সবার মনে থাকবে। এরপরে দেখো বই থেকে যে আমরা 2.1 অনুশীলনী করতেছি ওইটারই ধারাবাহিকতায় আগের লেকচারগুলো কিন্তু আমরা 10 পর্যন্ত করে ফেলছিলাম। এখন 11 নম্বর অঙ্কটা, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থী, তার মানে মোট শিক্ষার্থী কতজন, 30 জন, এর মধ্যে 20 জন ফুটবল আর 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। ঠিক আছে, মোট শিক্ষার্থী কতজন, 30 জন, ফুটবল পছন্দ করে কতজন, 20 জন, ক্রিকেট পছন্দ করে কতজন, 15 জন। দুইটা খেলাই মানে ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে 10 জন। তাহলে কতজন শিক্ষার্থী দুইটা খেলাই পছন্দ করে না, মানে ফুটবলও পছন্দ করে না ক্রিকেটও পছন্দ করে না, তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। বুঝতে পারছো? তাহলে আমাদের এটার সলিউশন বা সমাধানটা কি হবে? দুইটা খেলার কথা বলছে, খেলা দুইটার নাম কি কি, ফুটবল আর ক্রিকেট, কতজন পছন্দ করে সেটা দিয়ে দিছে। তাহলে দেখো আমরা মনে করি ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট, এমন শিক্ষার্থীদের সেটকে, ফুটবলের প্রথম অক্ষর যেহেতু এফ সেটাকে আমরা এফ নাম দিচ্ছি। ঠিক আছে, এবং আরেকটা কি খেলার কথা বলছি, ক্রিকেট, এবং ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেটকে ক্রিকেটের বানানের প্রথম অক্ষর ক্যাপিটাল সি দ্বারা নাম দিচ্ছি। সেটার নামকরণ কিন্তু ইংরেজি ক্যাপিটাল লেটার ইউজ করে দিতে হচ্ছে। ওকে, এখন তোমাকে কি ইনফরমেশন দিয়ে দিছে দেখো, মোট শিক্ষার্থী কতজন, 30 জন, তাই না? এর মধ্যে তোমার ফুটবল পছন্দ করে কতজন, তার মানে তুমি কি লিখতে পারো, ফুটবল পছন্দ করে মানে এরকম শিক্ষার্থীর সংখ্যা, এরকম শিক্ষার্থীদের সেটকে আমরা এফ নাম দিছি। তাইলে এফ এর ভিতর কতজন আছে, এন অফ এফ কিন্তু হবে 20। আর কি, ক্রিকেট খেলা পছন্দ করে ওইরকম শিক্ষার্থীদের সেট সি, তাহলে সির ভিতরে কতজন মানুষ আছে বা সি সেটের উপাদান সংখ্যা কত হবে, সেটা কিন্তু আমাদের হবে 15 জন। সেটা কতজন, 15 জন। তারপরে কি, দুইটি খেলাই পছন্দ করে, দুইটা খেলাই পছন্দ করে মানে কি, ফুটবল এবং, এবং এর জন্য কিন্তু ইন্টারসেকশন, ফুটবল এবং ক্রিকেট, এবং এর জন্য কি, ইন্টারসেকশন। তাহলে ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট সেটা কতজন, 10 জন, সেটা কতজন, 10 জন। ঠিক আছে, এখন আমাদের কতজন শিক্ষার্থী দুইটা খেলাই পছন্দ করে না, এর বাইরেও শিক্ষার্থী আছে। মোট 30 জনের মধ্যে ফুটবল পছন্দ করে 20 জন, ক্রিকেট পছন্দ করে 20 জন, আবার দুইটাই পছন্দ করে 10 জন। এর বাইরেও আছে যারা দুইটার একটাও পছন্দ করে না, ফুটবলও পছন্দ করে না ক্রিকেটও পছন্দ করে না, ওরা হয়তো হকি বা অন্যান্য খেলা পছন্দ করে। তাইলে ওদেরকে বের করতে হবে সেটা ভেন চিত্রের সাহায্যে। আমি হয়তো হাতে আঁকে ফেলতেছি, বাট তোমরা স্কেল এবং পেন্সিল কম্পাস ব্যবহার করে একটা আয়তক্ষেত্র আঁকবা। সার্বিক সেট প্রকাশ করার জন্য কি আঁকবা, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমার আঁকা কিন্তু একটু বাঁকা করা হয়েছে। তোমরা কি দিয়ে আঁকবা, তোমরা আঁকবা স্কেল এবং
পেন্সিল কম্পাস ব্যবহার করে। আর দুইটা সেট যেহেতু কমন আছে, তার মানে দুইটা বৃত্ত পরস্পর ছেদি দুইটা বৃত্ত আঁকতে হবে, পরস্পর ছেদি দুইটা বৃত্ত আঁকতে হবে। তাহলে এটা যেহেতু ফুটবল, এটার নাম দিচ্ছি এফ। এই বৃত্তটা এফ। ফুটবল খেল পছন্দ করে এরকম শিক্ষার্থীদের সেটের বৃত্তটা হচ্ছে এফ, আর ক্রিকেট পছন্দ করে এরকম শিক্ষার্থীদের সেটের বৃত্তটা হচ্ছে সি। তাইলে এই বৃত্তে মোট থাকবে 20 জন, আর ওই বৃত্তে মোট থাকবে 15 জন। আর কমন জায়গাটা, যে কমন জায়গাটাতে দুইটাই পছন্দ করে এরকম, দুইটাই পছন্দ করে এরকম কয়জন? 10 জন। তাইলে এই জায়গায় মানুষের সংখ্যা হবে কিন্তু 10। এই যে কমন জায়গাটায় মানুষের সংখ্যা কত? 10। কমন জায়গাটায় মানুষের সংখ্যা কত? 10। কেন? ওরা তো দুইটাই পছন্দ করতেছে। এই যে দেখো, এই যে এই অংশটুক ডট ডট দেওয়া অংশটুক কিন্তু ফুটবলের সেট, ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট এফ। এফ যেটা বৃত্ত, এফ সেটের যে বৃত্ত সেটার মধ্যে আছে, সি সেটের যে বৃত্ত সেটার মধ্যে আছে। এটা কমন। কমন মানে ইন্টারসেকশন। কমন মানে কি? ইন্টারসেকশন। আর এফ এর ভিতর টোটাল থাকার কথা কত? এফ এর ভিতর টোটাল থাকার কথা কিন্তু 20। এর মধ্যে কমন জায়গাতেই চলে আসছে 10, আর বাকি 10 হবে কিন্তু এইখানে। আর ক্রিকেট মোট পছন্দ করে কতজন? 15 জন। এর মধ্যে ফুটবলও পছন্দ করে 10। কমন প্লেসে চলে আসছে 10, বাট এই বৃত্তের ভিতর টোটাল হবে 15। টোটাল 15-র মধ্যে কমন জায়গায় 10 চলে আসছে, আর বাকি এই জায়গায় হবে কিন্তু 5। তাইলে দেখো তো এখানে টোটাল কতজন হইলো? 10 যোগ 10 যোগ 5, তাই না? তাহলে কত হইলো? 10 10 মিলে 20, আর 5 মিলে কত? 25। আর যে বাকি 30 জনের মধ্যে আরো 25 জন এখানে হয়ে গেল। 25 জনের হিসাব আমরা পাইলাম। 25 জনের হিসাব আমরা পাইলাম। এই যে এই বৃত্তের এই অংশটুকের মধ্যে যারা আছে, ওরা কিন্তু শুধু ফুটবল পছন্দ করে, আর ওরা কি করে? শুধু ক্রিকেট পছন্দ করে। আর কমন জায়গার যারা, তারা ফুটবলও পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে। এর বাইরে যারা আছে, এখানে কিন্তু জায়গায় বেশি মানে মানুষ বেশি এরকম না, জায়গায় বেশি মানে মানুষ বেশি এরকম না, আমাদের এলাকা চিহ্নিত করা হচ্ছে। তাহলে এর বাইরে আরো কতজন? 30 থেকে আমরা কতজনের হিসাব পাইলাম? 10 10 20 আর 5 25। এই যে বাকি 5 জন হবে ফুটবলও পছন্দ করে না, ক্রিকেটও পছন্দ করে না। বুঝতে পারছো? তাইলে আমাদের দুইটা খেলাই পছন্দ করে না, তা ব্যান চিত্রের মাধ্যমে নির্ণয় করো। তাহলে দেখো আমাদের হচ্ছে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো। ব্যান চিত্র হতে এইগুলা প্রদত্ত তত্ত্বগুলাই তো আমরা ব্যান চিত্র উপস্থাপন করলাম। ব্যান চিত্র হইতে এই যে এই অংশটুক, এই অংশটুক, এই যে এই 10 জনের পরিচয় কি? শুধু ফুটবল খেলা পছন্দ করে। শুধু ফুটবল খেলা পছন্দ করে কতজন? 10 জন। তারপর কি? শুধু ক্রিকেট খেলা, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন? শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কিন্তু ওই যে ওইখানে 5 জন। ঠিক আছে? আর ফুটবল ও ক্রিকেট দুইটি খেলাই পছন্দ করে। ফুটবল ও ক্রিকেট উভয় খেলা, এটা তোরাই দিয়ে দিছে, দুইটা খেলাই পছন্দ করে। হ্যাঁ, ফুটবল ও ক্রিকেট দুইটি খেলাই পছন্দ করে। সেরকম কতজন? সেরকম কিন্তু এই যে কমন জায়গাটাই ওরা আছে, ওরা আছে 10 জন। এর বাইরে এই জায়গা, এই জায়গা, এই জায়গার বাইরে যারা, তারা দুইটার কোনোটাই পছন্দ করে না, দুইটা খেলাই পছন্দ করে না। সুতরাং দুইটি খেলাই পছন্দ করে না, দুইটা খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, এমন শিক্ষার্থীর সংখ্যা কি হবে?
এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু হবে মোট শিক্ষার্থী কতজন? মোট ছিল হচ্ছে 30 জন। এদের মধ্যে থেকে বাদ দিবা কতজন? 10 জন। এরা কিন্তু একটা হইলো পছন্দ করে ফুটবল, এরা একটা পছন্দ করে ক্রিকেট, আর এরা দুইটাই পছন্দ করে। তাহলে এইটা 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 এই তিনটা ক্যাটাগরি বাদ দিতে হবে। 10 যোগ 5 যোগ 10, তাদের শেষমেশ আমাদের কত হইল দেখো, আমাদের হইল কিন্তু 30 বিয়োগ 25, 30 বিয়োগ 25 শেষমেশ কতজন? 5 জন। এইটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা বই থেকে 12 নম্বর অঙ্কটা করব। সেটা কোশ্চেনটাতে কি বলছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। তাহলে মোট শিক্ষার্থী কতজন? 100 জন। মোট শিক্ষার্থী কতজন? 100 জন। বাংলায় হচ্ছে পাস, প্রথমে পাশের কথা বলা আছে, বাংলায় পাস করে কতজন? 65 জন। 48 জন কি করে? বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করে। তাহলে মোট শিক্ষার্থী 100 জন, বাংলায় পাস করে 65 জন, বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করে 48 জন, আর উভয় বিষয়ে ফেল করে 15 জন। উভয় বিষয়ে ফেল করে কতজন? 15 জন। ঠিক আছে, তাহলে ক নাম্বারে কি বলছে, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে ভেন চিত্রে প্রকাশ করো। সংক্ষিপ্ত বিবরণ সহকারে এই তথ্যগুলোকে ভেন চিত্রে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো সলিউশন যদি করো, ক নাম্বারটার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের তো এখানে পাশের কথাই বেশি বলছে, তাই না? দুইটা ইনফরমেশন পাশের, একটা ইনফরমেশন ফেলের। তাহলে পাশের সেটটাকেই ধরে নিই, লিখো ধরি বাংলায় পাস করে এমন শিক্ষার্থীদের সেট বি, এমন শিক্ষার্থীদের সেট হচ্ছে বি, বাংলার জন্য বি। আরেকটা কি বিষয়ের কথা বলছে? ইংরেজি, এবং ইংরেজিতে পাস করে এমন শিক্ষার্থীদের সেট, এমন শিক্ষার্থীদের সেটকে আমরা কি নাম দিলাম? ই নাম দিলাম। ওকে, এখন আমাদের কি কি তথ্য দিয়ে দিচ্ছে, মোট একদম মানে সার্বিক সেটে সব মিলাইয়া, সার্বিক সেট তো আমাদের ইউ, এটার নাম ওইভাবে দেওয়া লাগে না, সার্বিক সেট নর্মালি আমরা ইউ দ্বারা সূচিত করি। তাহলে সার্বিক সেট বা ইউ সেটের উপাদান সংখ্যা কত? মোট হয়েছে আমাদের 100, বুঝছো? তারপরে বাংলায় পাস মানে এনবি, সেটা কত? 65। তারপরে কি দিয়ে দিছে? দুইটাতেই পাস, দুইটাতে বাংলা এবং বাংলা ও মানি এবং বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস মানে কি? বাংলাতেও পাস এবং ইংরেজিতেও পাস, বুঝছো? তাহলে তোমার সেটা কি হবে? এন অফ বি ইন্টারসেকশন ই, বি ইন্টারসেকশন ই, সেটা কি হবে? সেটা কতজন? 48 জন। আরেকটা তথ্য কি, 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, দুইটাতেই ফেল, শুধু বাংলায় ফেল এমন না, বাংলাতেও ফেল, ইংরেজিতেও ফেল। এখন দেখো তুমি ইউনিয়ন করলে কাদের পাবা? ইউনিয়ন করলে বাংলায় পাস করছে এমন আসবে, ইংরেজিতে পাস করছে এমন আসবে, দুইটাতেও পাস করছে এমন আসবে। তাহলে তোমার এরা কারা? এরা হচ্ছে দুইটাতেই ফেল। তার মানে তুমি যদি বি ইউনিয়ন ই করো, তাহলে যারা শুধু বাংলায় পাস তারাও আসবে, শুধু ইংরেজিতে পাস তারাও আসবে, দুইটাতেই পাস করছে তারা তো আরও তাড়াতাড়ি চলে আসবে, চেলচেলে চলে আসবে, তাই না? তাইলে হচ্ছে এখানে আমাদের এই ক্যাটাগরিটা কোনটা? এটা হচ্ছে বাংলা অথবা ইংরেজি অথবা উভয়টাতে পাস। এখন এটা যদি পূরক নাও, প্রাইম নাও, তাইলে কিন্তু দুইটাতেই ফেল, তাইলে কি দুইটাতেই ফেল। ওই রকম কতজন?
ওরকম হচ্ছে 15 জন। জিনিসটা কি বুঝতে পারছো? বি ইউনিয়ন ই করলে আমরা যদি ভেন চিত্রটা আঁকি তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। ভেন চিত্রটা যদি আমরা আঁকি, তোমরা কিন্তু স্কেল, পেন্সিল, কম্পাস দিয়ে আঁকবা। আমি কিন্তু হাতে এঁকে দিচ্ছি, তাই না? স্কেল বসায় যোগ করে সুন্দর করে আয়তক্ষেত্র আঁকবা, পেন্সিল কম্পাস দিয়ে দুইটা বৃত্ত আঁকবা, দুইটা বৃত্ত আঁকবা। কয়টা বৃত্ত আঁকবা? দুইটা বৃত্ত। ওকে, এখন যে কমন জায়গাটা, আচ্ছা বাংলার জন্য আমরা নাম দিছি কি? বি। এই সেটের নাম দিছি বি, আর ইংরেজির জন্য নাম দিছি ই, ইংলিশের প্রথম অক্ষর। এখন একটা একটা করে বসাও। কমন জায়গাটা মানে দুইটাতেই পাশ এমন কতজন? 48 জন। দুইটাতেই পাশ এমন কতজন? 48 জন। তার মানে এই যে কমন জায়গাটাই বসবে 48। বাংলায় পাশ কতজন? এই যে এটা হচ্ছে বাংলায় পাশের বৃত্ত। বাংলায় পাশে আছে 65 জন, তাই না? বাংলায় পাশ 65 জন, এর মধ্যে উভয় বিষয়ে পাশ 48 জন, কিন্তু বি বৃত্তের ভিতরে ঢুকে গেছে। তাহলে আমাদের 48 65 থেকে বাদ দিলে কত? 65 থেকে 48 বাদ দিলে তোমাদের বাকি থাকে 17। এই জায়গায় বসবে 17। এই জায়গায় মানে এই যে এতটুকুর ভিতরে আছে 17 জন, এখানে আছে 17 জন। আর কি দিয়ে দিছে? দুইটাতেই ফেল, বুঝছো? এই যে এই বৃত্তের ভিতরে যারা তারা বাংলায় পাস, এই বৃত্তের ভিতরে যারা তারা ইংরেজিতে পাস। এই দুই বৃত্ত ইউনিয়ন করলে বাংলায় পাস, ইংরেজিতে পাস চলে যাবে। এই দুইটা বৃত্তের বাইরে যারা এই যে এই জায়গাগুলোয় যারা আছে তারা কি? দুইটাতেই ফেল, বুঝছো? তারা কি? দুইটাতেই ফেল। তাইলে আমাদের এই যে পুরো আয়তক্ষেত্রটা দ্বারা তো সার্বিক সাইড ইউ বোঝাচ্ছে, তাইলে এই দুইটা বৃত্তেরই বাইরে যারা তারা কি? উভয় বিষয়ে ফেল। তারা কতজন? 15 জন। এখন তোমার এই যে এই জায়গাটার মানুষজন তো বাকি আছে, এই 15 জন কিন্তু এই যে এই দুই বৃত্তের বাইরে বাট আয়তক্ষেত্রটার ভিতরে, দুই বৃত্তের বাইরে বাট আয়তক্ষেত্রটার ভিতরে। এই জায়গাটা দেখো, একটু ভালো করে ধীরে সুস্থে বুঝে নিলে পরে যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। এই জায়গাটায় কতজন হবে? মোট তো আমাদের 100। 100 থেকে আমরা কি করব? 17 আর 15 আর 48 বাদ দিব। 48 আর 17 মিলে তো আমাদের 65। 65 সাথে 15 যোগ করলে কত হয়? 70 80। তাহলে এই জায়গায় কত হবে? 20 হবে। এই জায়গায় কতজন হবে? 20 জন হবে। তাইলে কিন্তু তথ্যগুলোকে আমাদের ভেন চিত্রে প্রকাশ করা শেষ হয়ে গেল। এরপরে দেখো খ নাম্বারটাই কি বলছে? শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যাটা নির্ণয় করো। শুধু বাংলায় পাশ করছে কতজন? শুধু বাংলায় মানে ওরা ইংরেজিতে ফেল করছে বাট শুধু বাংলায় পাশ করছে। শুধু বাংলায় পাশ কিন্তু এরা যে এই বৃত্তের ভিতরে, বুঝছো? তাহলে বাংলায় পাশ 65 জন, আর উভয় বিষয়ে পাশ আমাদের কতজন? 48। এই 65 থেকে 48 বাদ দিলে এই যে 17 জন, এটা তো আমরা মুখে মুখে হিসেব করে ভেন চিত্রটা আইকে ফেলছি, বাট যেহেতু তোমাকে দ্বিতীয় অংশে করতে বলছে, তোমার কি করতে হবে? এই যে বি সেট থেকে, বি সেটে কতজন ছিল? বি সেটে আমাদের ছিল কিন্তু 65 জন, আর উভয় বিষয়ে পাশ সেটা কতজন? সেটা ছিল কিন্তু আমাদের 48 জন। এই 65 থেকে 48 বাদ দিলে শুধু যে বাংলায় পাশ সেটাকে পাবা। তাহলে আমরা যদি খ নাম্বারটা করতে যাই, তাহলে দেখো কি হবে। খ নাম্বার কি হবে? আমাদের কিন্তু শুধু বাংলায় কতজন পাস করছে আর শুধু ইংরেজিতে কতজন পাস করছে সেটা জানতে চাইছে। তাহলে শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস করছে কতজন? শুধু বাংলায় পাস করেছে কিন্তু সেই সংখ্যাটা কিভাবে পাবা? সেই সংখ্যাটা এই যে বাংলার জন্য যে বৃত্তটা, এটা হচ্ছে বাংলার বৃত্ত, এর ভিতরে যতগুলো আছে সেটা কি? এন অফ বি। এটা থেকে বাদ দিতে হবে কি? কমন জায়গাটা। এন অফ বি থেকে এন অফ বি ইন্টারসেকশন ই বাদ যাবে। তুমি সংখ্যার মাধ্যমে লিখে ফেললেও হবে। যদি একটু ফর্মালি, আমি একটু ফর্মালি লিখে দিচ্ছি তোমার জন্য লেখা, এই যে এই সেটের মাধ্যমে না লিখলে হবে, যেহেতু ভেন চিত্র আঁকছো, তোমার তো অঙ্কটাকে সহজ বানানোর জন্য ভেন চিত্র আঁকছো। তারপরে যদি সব নারী নক্ষত্র লেখা লাগে তাহলে আর ভেন চিত্রের দরকার কি, তাই না? বাট আমি একটু বিস্তারিত লিখে দিচ্ছি, তোমাদের লেখা আরো সংক্ষিপ্ত হইলে সমস্যা নাই।
কি বাদ দিচ্ছি দেখো, এই যে এই পুরো বৃত্ত হচ্ছে বাংলার বৃত্ত, এইটার থেকে কমন, কমন মানে কি, যারা দুইটাতেই পাস করছে সেটা বাদ দিলে শুধু বাংলায় পাবা। কি পাবা? শুধু বাংলায়। ঠিক আছে, তাহলে আমাদের ছিল এখানে 65 আর এখানে ছিল 48। 65 থেকে 48 বাদ দিলে আমরা কতজন পাচ্ছি? 17 জন। এরপরে দেখো শুধু ইংরেজিতে পাস করেছে এবং শুধু ইংরেজিতে পাস করেছে, শুধু ইংরেজিতে পাস করছে কতজন দেখো, শুধু ইংরেজিতে। আমাদের কিন্তু ইংরেজিতে একটা হচ্ছে ইংরেজিতে পাস আর একটা হচ্ছে শুধু ইংরেজিতে পাস। ইংরেজিতে পাস মানে কি, ওদের বাংলায় পাসও হইতে পারে ফেলও হইতে পারে, আর শুধু ইংরেজিতে পাস করছে মানে কি ওরা বাংলায় ফেল। ইংরেজিতে পাস আর বাংলায় ফেল, এরকম। এই যে এইটার ভিতরের গুলা বুঝছো, এখানে তো আমরা মুখে মুখে হিসাব করে 20 বের করে ফেলছি, কিন্তু এই 20টা কিভাবে বের করছি দেখো, একদম পুরাটার থেকে কি বাদ দিছি, 20 সেটের গুলা বাদ দিছি, আর দুইটাতেই ফেল করছে এমন গুলা বাদ দিছি, তাই না? তাহলে দেখো সেটাকে কিভাবে লিখতে হবে, সেটাকে লিখতে হবে হচ্ছে এন অফ ইউ থেকে কি বাদ দিছি। এন অফ ইউ থেকে বাদ দিছি, কিন্তু আমরা 20 সেটের গুলা বাদ দিছি, আর কি বাদ দিছি, এন অফ ইউ মানে একদমই যে পুরা সব মিলাইয়া যে 100 জন সেটা চলে আসছে। এন অফ ইউ মানে কি 100, ওর মধ্যে দিকে কি বাদ পড়ছে, এই যে এই বৃত্তের ভিতরের 65 জন, এই বৃত্তের ওদের পরিচয় কি, এন অফ বি। এই বৃত্তের ওদের পরিচয় কি, এন অফ বি। আর কি বাদ গেছে, এই যে এই বাইরের এই যে 15 জন, এই বাইরের 15 জনের পরিচয় কি, এইটা। বুঝছো? তাহলে আমাদের শুধু ইংরেজিতে পাইতে হলে আমাদের কি করতে হবে, এইটা বাদ দিতে হবে, আবার কি বাদ দিতে হবে, এন অফ বি ইউনিয়ন ই হোল প্রাইম। যদি বাদ দাও আমাদের এখানে কত, 100, এটা কত 65, ওইটা কত 15, 100 থেকে 65 আর 15 বাদ দিলে কত হচ্ছে 80। ঠিক আছে, বুঝতে পারছো? আমাদের শুধু ইংরেজিতে মানে এই জায়গার মানুষগুলা, বুঝছো, এই যে এই জায়গার মানুষগুলা, এই জায়গার মানুষের সংখ্যা হচ্ছে শুধু ইংরেজিতে ফেল। এই যে আমি দাগ দিয়ে যে জায়গাটা দিলাম, এই জায়গার মানুষগুলা কি শুধু ইংরেজিতে ফেল। তাহলে এই জায়গার মানুষগুলা পাইতে হলে আমার কি করতে হবে, সম্পূর্ণ আয়তক্ষেত্র টিকা এই যে এই বৃত্তটা আর এই যে বাইরের জায়গাগুলা, বাইরের জায়গাটার নাম কি, দুইটা বৃত্তের যে বাইরের জায়গাগুলা, দুইটা বৃত্ত পাওয়ার জন্য তোমার মানে বি ইউনিয়ন ই করলে দুইটা বৃত্তের সব জায়গা পাচ্ছ। তাইলে বি ইউনিয়ন ই করলে যদি তুমি দুইটাই, যে এখানে আরেকটা চিত্র এঁকে তোমাদের বোঝাচ্ছি, তুমি বি ইউনিয়ন ই করলে এতটুক পাচ্ছ, বি ইউনিয়ন ই করলে কি পাচ্ছ, এতটুক পাচ্ছ। তাইলে বি ইউনিয়ন ই করলে এতটুক পাচ্ছ। তাহলে এটার বাইরের টুক কিভাবে পাবা, এই যে বাইরের টুক কিভাবে পাবা, বাইরের টুক পাবা হচ্ছে বি ইউনিয়ন ই করলে এতটুক পাচ্ছ। তাহলে বি ইউনিয়ন ইর প্রাইম বা পূরক নিলেই তো এই দুইটা বৃত্তের বাইরে যে ডট 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 ফোটা ফোটা দেওয়া জায়গাটা পাচ্ছ। ঠিক আছে, তাইলে আমরা এই যে এই দাগ দেওয়া অংশটুক পাওয়ার জন্য এই যে এই বৃত্ত, বাংলার বৃত্ত আর এই দুই বৃত্তের বাইরের যে সাদা জায়গাটা সেটা বাদ দিচ্ছি। সেটার পরিচয় কি, এই যে বি ইউনিয়ন ই প্রাইম। কি কি বাদ দিচ্ছি, সার্বিক সেট থেকে বাংলাটা আর দুইটা বৃত্তের পুরো জায়গার বাকিটুক। ওকে, আচ্ছা, তাহলে সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে 17 জন আর একটা 80 জন না, এখানে আমাদের বিয়োগে ভুল হয়েছে, বিয়োগ করলে আমাদের বাকি থাকে 20 জন। তাহলে আমাদের এখানে চাইছিল কি, জায়গায় আমাদের চাইছিল কি, শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করে তাদের সংখ্যা, মানে একসাথে চাইছে। তাহলে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করে শুধু বাংলায় ও শুধু ইংরেজিতে আর কি, একবারে বলে ফেলছে, শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থী সংখ্যা
এমন শিক্ষার্থীর সংখ্যা কী হবে, দুইটা যোগ করে দিতে হবে। 17 যোগ 20 তার মানে 37 জন। এটা কিন্তু আমাদের খ নং অংশের আনসার। ওকে, এরপরে দেখো গ নং অংশে কি বলছে, উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। উভয় বিষয়ে পাশ করে কতজন? আমাদের এই যে বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করে, এটা ডাইরেক্ট দিয়ে দিছে 48 জন। উভয় বিষয়ে পাশ কতজন করে? 48 জন। আর উভয় বিষয়ে ফেল করে কতজন? উভয় বিষয়ে ফেল করে সেটাও কিন্তু দিয়ে দিছে 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। ঠিক আছে, এই দুইটা সংখ্যার মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক, গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা, তাহলে একটা হচ্ছে 48 আর একটা হচ্ছে 15। তাহলে গ নংটার সলিউশনটা কি হবে দেখো, উভয় বিষয়ে পাশ করে 48 জন এবং উভয় বিষয়ে ফেল করে, উভয় বিষয়ে ফেল করে কতজন? এখানে কিন্তু ছিল উভয় বিষয়ে ফেল করে কতজন? 15 জন। উভয় বিষয়ে ফেল করে 15 জন। তাহলে 48 আর 15 মৌলিক গুণনীয়ক লাগবে, গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা। তাহলে লিখো, ধরি 48-এর মৌলিক গুণনীয়কের সেট, ওইখানে নাই এমন নাম দিব, পি নাম দিয়ে দিলাম, এবং 15-এর মৌলিক গুণনীয়কের সেটকে নাম দিয়ে দিচ্ছি কিউ। এখন 48কে তুমি মৌলিক গুণনীয়কগুলো যদি বের করতে চাও, 48কে কাদের গুণফল আকারে লেখা যায়? 1 × 48, 2 × 24, 3 × 3 16 48, 4 × 12 5 দেওয়া যায় না, 6 × 8 এরপর আর লেখা যায় না। তার মানে এই যে 1 2 3 4 6 8 12 16 24 48 এরা হচ্ছে 48-এর গুণনীয়ক। 1 2 3 4 5 6 7 8 9 10টা, কিন্তু তোমার নিতে হবে মৌলিক গুণনীয়ক। একবারে দুইটার জন্য করে ফেলো। আরেকটা সংখ্যা কি? 15। 15কে আমরা কি লিখতে পারি? 1 × 15, 2 না 2 দিয়ে তো যাবে না, 3 × 5। এছাড়া কি আর লেখা যায় না? এর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা? এর মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, আর কি আছে? না, আর কোনোটাই মৌলিক সংখ্যা না। এখানে কোনটা কোনটা মৌলিক সংখ্যা? 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমরা হচ্ছে 48-এর মৌলিক গুণনীয়কের সেট নাম কি দিছি? পি। পি সেটের ভিতরে কে কে যাবে? 2 যাবে আর 3 যাবে। কিউ সেটের ভিতরে কে কে যাবে? 3 যাবে আর 5 যাবে। আমাদেরকে ওইখানে কি বের করতে বলছিল? আমাদেরকে কিন্তু বলছিল মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটি সংযোগ সেট। সংযোগ মানে কি? ইউনিয়নের বাংলা। সংযোগ কি? ইউনিয়নের বাংলা। সংযোগ কি? ইউনিয়নের বাংলা। তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের কিন্তু করতে হবে পি ইউনিয়ন কিউ। পির ভিতরে কি আছে? 2, 3। কিউর ভিতরে কি আছে? 3, 5। তাহলে দুইটার ইউনিয়ন কি হবে? ইউনিয়নে কমনও আসবে, আনকমনও আসবে। তার মানে 2, 3, 5। তাহলে এইটাই আমাদের গ নং এর আনসার। তাহলে আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো এবং সম্পূর্ণ লেকচারটাও বুঝতে পারছো। যদি কঠিন লাগে আবার দেখা সাথে সাথে কিন্তু লিখে লিখে অবশ্যই প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে পরবর্তী আরেকটা ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।